সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখের দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখের দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাসির, প্রথমে আমরা জেনে নিব আমাদের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমেই প্রথম আলো হেডলাইন করেছে, শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ, গাজার প্রতি সহিংসতা জানিয়ে বিক্ষোভ। ইত্তেফাক হেডলাইন করেছে, শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। সমকাল শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি এবং গাজার পাশে বাংলাদেশ জুলুমের প্রতিবাদ। বাংলাদেশ প্রতিদিন করেছে, ভোটের রোডম্যাপ প্রস্তুত, দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ। এবং যুগান্তর শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল সারা দেশ, প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা। বণিক বার্তা হেডলাইন করেছে, ট্রাম্পের শুল্ক নীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও উস্কে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে আরও 100 পণ্য বিনা শুল্কে রফতানির সুবিধা দেবে বাংলাদেশ। সর্বশেষ দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে, ঢাকা 6-3-month pause on new tariffs and Gulf goes being to global investors. দর্শক, আমরা পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নিলাম। এবার সরাসরি চলে যাব আমাদের মোহনা টেলিভিশনের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনের কাছে। নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এই যেই শিরোনামটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গাজার প্রতি যে সহিংসতা, এই সহিংসতা জানিয়ে আমাদের সব জায়গায় বিভিন্ন রকম বিক্ষোভের তৈরি হয়েছে। এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি যদি এভাবেই বলতে চাই যে গাজায় যে অমানবিক আচরণ হচ্ছে গাজার উপরে, ইসরায়েল যেভাবে নিধনযজ্ঞে মেতেছে ফিলিস্তিনিবাসীদের উপরে, যেভাবে দেখা যাচ্ছে যে 50% ভূমি ইতিমধ্যেই আসলে ইসরায়েল দখলের করে ফেলেছে, সেখানে আসলে আর গাজাবাসী কিংবা ফিলিস্তিনি নেই। ফিলিস্তিনিদের হয় নিধন করা হয়েছে অথবা তারা নিপীড়নের চাপে দেশ ত্যাগ করতে হয়েছে। এই যে এক অমানবিক গল্প, এক অমানবিক আচরণ গাজাবাসীর উপরে ফিলিস্তিনিরা যেভাবে ধুঁকছে, সেই কষ্টে বাংলাদেশ কাঁদছে। এবং গতকাল দিনভর আমরা দেখছিলাম, শুধু ঢাকা তো নয়, রাজধানীতে তো আমরা দেখছিলাম বিক্ষোভ, প্রতিবাদ, পুরো বাংলাদেশেই এই ধরনের কান্নার রোল বলতে পারি আমরা। রোল বলতে আসলে কান্না তো হচ্ছে এরকম, কিন্তু মানুষের মন কাঁদছে। মানুষ এই ধরনের বর্বর আচরণ বিশেষ করে এই বিষয়টা শুধুমাত্র এমন না যে শুধু মানুষের উপরে, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বিষয়টা এরকম না, একটা মানবিক দৃষ্টিকোণ এখানে আছে। সেটা ফিলিস্তিনিবাসীরা মুসলিম, সেই হিসাব করে বাংলাদেশ মুসলিম, সেই হিসাবটার পাশাপাশিও এই যে এক ধরনের যে মানুষের উপরে অত্যাচার, সেই অত্যাচারের জন্য মানুষের মনও কাঁদছে। এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেই হবে আমি সেটা মনে করছি না। কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। মানে মানবিকতার খাতিরেই মানুষের মন কাঁদছে এবং সেটা বাংলাদেশের পুরো আমরা সেই ঘটনাটা দেখলাম। আসলে এটার সমাধান কি কিছু আছে, বা মানুষের এই মন কাদার কি এখান থেকে কি আসলে ভবিষ্যৎ কি, আসলে এই বিশ্বের, এই বাংলাদেশের তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু বিশ্বের ভবিষ্যৎ কি, আসলে এই যুদ্ধ বিধ্বস্ত একটি পৃথিবীতে ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ যা হওয়ার তার অনেকটা আসলে হয়ে গেছে, কারণ গাজা ইতিমধ্যে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তেই বলা যায়। আমরা গত 1.5 বছর ধরে এরকমের আচরণ দেখছি এবং সেটা ভয়াবহতা হয়েছে মূলত এই যে গত কয়েকদিন থেকে আমার মনে হচ্ছে যে ভয়াবহ আচরণ একেবারে ভয়াবহতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের কি দেখা উচিত, আসলে বিশ্ব দেখা উচিত যে এই ধরনের কোনো একটা জাতিগোষ্ঠীকে নিধন করার জন্য এই ধরনের হামলা এর ভিতরে, এবং বিশেষ করে আমার কাছে মনে হয় মুসলিম বিশ্বকে আরও বেশি
এখানে একাট্টা হওয়া উচিত। এই যে ঘটনা যদিও অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক আরও আগে থেকেই এই বিষয়টাকে নজরে আমলে নেওয়া উচিত ছিল। একটা মুসলিম রাষ্ট্রগুলোকে এখন এই ধরনের যে আচরণ, যে নিধনযোগ্য ইসরায়েলির যে নিধনযজ্ঞের যে একটা নীল নকশা, সেই নীল নকশার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এবং যারা এই পুরো বিশ্বকে যারা মনে করে যে মানবাধিকার, মানবতা, মানে সাম্প্রদায়িক যে মানুষের মনোভাব সব কিছুকে মিলিয়ে মানবতা যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে বিশ্ব মানবতাকে দাঁড়াতেই হবে। সেই জন্যই আসলে বিশ্ব মানবতারই উচিত আসলে বিশ্বের খাতিরে, মানুষের খাতিরে, মানবতার খাতিরেই তাদেরকে এক কাতারে দাঁড়ানো এবং এই গাজাবাসীর পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলের এই যে বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। ধন্যবাদ নাসির। পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো, আমরা গত সপ্তাহেই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প আমাদের যে শুল্ক আরোপ করেছে 37% বাংলাদেশের উপর, এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে শুল্ক 3 মাস স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন। সে বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে একবার তিনি জরুরি বৈঠক করেছেন। তার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিল এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে এনবিআর বলতে পারি, বিডা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যারা এই যে শুল্কের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে আমদানি রপ্তানিকারকদের যারা সংগঠন আছে, ব্যবসায়ী আছে, তাদের সবাইকে নিয়ে তিনি জরুরি বৈঠক করেছেন এবং তিনি বুঝতে চেষ্টা করেছেন যে আসলে কি করলে এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাংলাদেশের মানুষ বা বিশেষ করে ব্যবসায়ী বলতে কি ব্যবসার সঙ্গে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত, ব্যবসার সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। আমরা যদি ব্যবসা বাধাগ্রস্ত হয়, যদি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, যদি এই সমস্ত ঘটনাগুলোর প্রভাব পড়ে আসলে সাধারণ মানুষের উপরে, কারণ আপনি যখন ব্যবসা বাধাগ্রস্ত হবে তার মানে হচ্ছে তার দামের প্রভাবটা আবার জনগণের উপরে পড়বে। সেই সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে কিভাবে এই অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রভাব বাংলাদেশের মানুষের উপরে না পড়ে, কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই কয়েকদিন আগে তিনি বৈঠক করলেন। বৈঠকে খুব সম্ভবত এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখনই। তিনি গতকালকেই চিঠি দেওয়া হবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে, সেই ধরনের একটা সিদ্ধান্ত বোধহয় তিনি নিয়েছিলেন, যে সেই সিদ্ধান্ত গতকালকে তিনি কার্যকর করলেন এবং এই কার্যকরের মাধ্যমে খুব সম্ভবত আমরা যদি আলোচনাটা হয় আসলে, তাহলে হয়তো আমরা ভালো একটি ফলাফল পেতে পারি আসলে। ধন্যবাদ নাসির।